তোমাদের প্যাটার্নের উপর অনেকগুলো ক্লাস হয়েছে, তারপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সে অনুযায়ী তোমরা সেটা কমপ্লিট করে আমাদেরকে দিয়েছো। তো এখন আমরা 5 নাম্বার বা যেহেতু একটা চ্যাপ্টার আমাদের ফুল কমপ্লিট, আমরা নেক্সট সামনে আগাবো। এবং তোমরা জানো যে তোমাদের পাঠ্যবইতে মোট চ্যাপ্টার আছে 3টা। আমরা অধ্যায় 1 কমপ্লিট করেছি প্যাটার্ন। এখন আমরা পরবর্তী অংশে যাব। তো সেই অংশ হচ্ছে মুনাফা। এই শব্দটা তোমরা কম বেশি পরিচিত, কারণ আগের ক্লাস 7ও তোমাদের 2 অধ্যায়ে ছিল এই বিষয়ের উপর। তো এই বিষয় সম্পর্কে তোমাদের আমি কিছু ধারণা দেব, যেটা তোমরা প্রাত্যহিক জীবনে ব্যবহার করো। যেমন তুমি ঘুম থেকে উঠে যখন বাজারে যাও, তখন বাজারে যে অনেকে বা তোমার বাবা যায় বা প্রয়োজনে যে কেউ যায় ঘরে, যাওয়ার পর কিছু কেনাকাটা করে। তো যখন আমরা কেনাকাটা করি তখন আমরা ওই ক্রেতা, আমরা কিনি, আমরা ক্রেতা। আর যে আমাদের কাছে বিক্রি করলো দোকানদার, সে হবে বিক্রেতা। তাহলে এই ক্রেতা এবং বিক্রেতার মধ্যে লেনদেনের একটা সম্পর্ক আছে। তো বিক্রেতা যখন আমার কাছে বিক্রি করে, সে কিছু টাকা যে টাকা দিয়ে কিনেছিল তার চেয়ে কিছু টাকা বেশি মূল্যে বিক্রি করে। যে বেশি মূল্যে যে বিক্রিটা করে, অর্থাৎ বেশি যে মূল্যটা, অতিরিক্ত যে টাকাটা সে পায়, সেটা হচ্ছে তার মুনাফা অথবা লাভ। তো মুনাফাটা আসলে ব্যবসায়িক ক্ষেত্রে প্রত্যেকে মুনাফা অর্জন করতে চায় বা লাভ করতে চায়। সেই মুনাফাটা কখনো মুনাফা হয়, কখনো আবার ব্যবসায় লসও কিন্তু হয়। দুটো অবস্থাই হতে পারে, লাভ অথবা ক্ষতি। তো ক্ষতি হবে তখন যখন দেখা যাবে যে দ্রব্যমূল্য নিচে নেমে গেছে, অথবা দ্রব্য নষ্ট হয়ে গেছে, অথবা কোনো কারণে সময় মতো ডেলিভারি দেওয়া যায়নি। এই সমস্ত ক্ষেত্রে সাধারণত লস হয়। তবে প্রত্যেকে লাভের উদ্দেশ্যেই কিন্তু বিজনেস করে। তো বিজনেস করতে যেয়ে এখানে কয়টা সম্পর্ক বললাম, একটা হচ্ছে ক্রেতা বিক্রেতা, আরটা হচ্ছে লাভ অথবা মুনাফা। মুনাফার আরেক শব্দ হচ্ছে লাভ। তো এই ক্রেতা বিক্রেতা তাদের যে লেনদেনের ব্যাপার, ক্রেতা যখন কোনো কিছু কিনে তখন সেটা হলো তার ক্রয় মূল্য, আর বিক্রেতা যখন বিক্রি করে আমার কাছে, দোকানদার বা অন্য কোথাও, সে হবে বিক্রেতা। এটা হচ্ছে ক্রেতা বিক্রেতার একটা বিষয়। এমনও হতে পারে কোনো প্রতিষ্ঠানে অথবা আমরা ব্যাংকে যখন সিকিউরিটির জন্য টাকা পয়সা, অর্থ সম্পদ এটাকে জমা রাখি, তখন তারা ওইটাকে বিভিন্ন খাতে ওটাকে ব্যবসায় কাজে লাগায়। লাগানোর পর তার যে অতিরিক্ত মুনাফাটা পায়, তার একটা অংশ কিন্তু আমাদেরকে দেয়। এখন সে যে আমাদেরকে কতটুকু পরিমাণ অর্থ দিবে, তা আবার কখনো কখনো নির্দিষ্ট করা থাকে, যে প্রতি 100 টাকার জন্য 1 বছর পরে আমাকে 8 টাকা দিবে বা 5 টাকা দিবে। এটা বলা হয় ব্যাংক রেট। এই রেট অনুযায়ী সকল গ্রাহক যারা থাকে, তারা সেই রেট অনুযায়ী তাদের যে অর্থ জমা রাখে, জমাকৃত অর্থের বিপরীতে মুনাফাটা পেয়ে থাকে। তাহলে এক অর্থে শুধুমাত্র লেনদেন বা বিনিয়োগ। বিনিয়োগ শব্দটা হচ্ছে যে কোনো কিছুকে ইংলিশে বলে ইনভেস্ট করা। মানে আমি কোনো ব্যবসায় যে খাটালাম, একজন দোকানদার সে যখন প্রথম দোকান নেয়, তখন তাকে দোকান ভাড়া করতে হয়েছে, মালামাল উঠাইতে হয়েছে, যাতায়াত খরচ হয়েছে, একটা জায়গা থেকে তার পরিবহন করে আনতে হয়েছে, দোকানে একজন কর্মচারী রাখতে হয় যাকে মাস শেষে বেতন দিতে হয়। তো এই ক্ষেত্রে তার বিনিয়োগটা হবে, সে টাকাটা যেই কাজে লাগালো, এই সবগুলোই হচ্ছে তার বিনিয়োগ। অর্থাৎ সে দোকান ভাড়া করলো, যাতায়াত খরচ দিয়ে মালপত্র আনলো, মালপত্র ক্রয় করলো, একজন কর্মচারী রাখলো, এই সবগুলো হচ্ছে তার খরচ। এই সবগুলো খরচকে একত্রে বলা হয় বিনিয়োগ। তাহলে বিজনেসে যখন বা ব্যবসায় যখন বিনিয়োগ করে, তখন কি প্রাসঙ্গিক সকল বিষয় মিলে যে খরচটা হয়, সেটাই হচ্ছে বিনিয়োগ। বিনিয়োগ করার পরে স্বভাবতই সে কি মুনাফা বা লাভ অর্জন করতে চায়। তখন সে যে টাকায় একটা কলম আমরা যেটা 10 টাকায় কিনি, সে হয়তো 8 টাকায় ক্রয় করতে পেরেছিল, আমার কাছে আসতেছে 10 টাকা বিনিময়ে। এই যে 10 টাকা দিলাম আর সে 8 টাকা দিয়ে কিনলো, অতিরিক্ত সে 2 টাকা পেল। এই 2 টাকা হচ্ছে তার মুনাফা অথবা লাভ। তাহলে আমরা এখানে মুনাফা বা লাভ কখন হবে, কিভাবে বুঝবো? যেই মূল্যে কিনেছে, যদি সেই মূল্যের চাইতে বেশি মূল্যে আমার কাছে বিক্রি করতে পারে, তাহলে তার মুনাফা হবে। আর কম মূল্যে বিক্রি করলে তার ক্ষতি হবে। সে একটা কলম কিনেছে 8 টাকায়, কিন্তু বাজার দর কমে গেছে অথবা অনেক দিন হয়ে গেছে বিক্রি হচ্ছে না, এক্ষেত্রে সে কমে ছাড়তে পারে, তখন তাকে ক্ষতিতে ছাড়তে হয়। যে 8 টাকার কলম তখন দিচ্ছে 6 টাকায়, তাহলে তার 2 টাকা কমে গেল, সে মূল্যটা ঠিকমতো পেল না, অর্থাৎ তার ক্ষতি হলো।
তাহলে যখন ক্রয় মূল্য বেশি হবে, বিক্রয় মূল্য কম হবে, তখন হবে ক্ষতি। আর যদি ক্রয় মূল্যের চাইতে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে হবে লাভ অথবা মুনাফা। দেখো, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি বিক্রয় মূল্য বড় হয়, ক্রয় মূল্য ছোট হয়। দেখো, বিক্রয় মূল্য ইজ গ্রেটার দেন ক্রয় মূল্য। এই গ্রেটার দেন মানে বড় চিহ্নটা যেটা বড় হবে সেদিকে দেখবা হা করে থাকবে। তাহলে এখানে ক্রয়টা ছোট মানে কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রি করলো, তাহলে লাভ হবে কত অথবা মুনাফা পাবে। কিভাবে বুঝবো আমরা? মুনাফা হবে কি, বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যকে বিয়োগ করব। বিক্রয় মূল্য মাইনাস হবে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে মুনাফা পাবো যদি বিক্রয় মূল্য বড় হয়। যদি উল্টাটা হয় যে ক্রয় মূল্য বড় আর বিক্রয় মূল্য ছোট, সেই ক্ষেত্রে ওই যে বলেছিলাম যে কলম 8 টাকায় কিনে যদি 6 টাকায় বিক্রি করে তাহলে হবে কি, তার ক্ষতি হবে। সেই ক্ষেত্রে হবে ক্ষতি। ক্ষতি হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, এটা হচ্ছে ক্ষতি। তাহলে ক্রয় এবং বিক্রয়ের কম বেশির উপর নির্ভর করবে যে আমার লাভ হবে না ক্ষতি হবে, সেটা দেখতে হবে। মূলত দেখতে হবে, তুলনা করবো আমরা ক্রয় মূল্যের সাথে। লাভ ক্ষতি যেটাই হোক না কেন আমরা দেখব ক্রয় মূল্যের চেয়ে কম হয়েছে না বেশি হয়েছে। তাহলে এই 4টা পয়েন্ট, যে লাভ অথবা মুনাফা মানে লাভ অথবা ক্ষতি, লাভ এবং ক্ষতি, ক্ষতি নির্ভর করে ক্রয় মূল্যের ওপর। ক্রয় মূল্য অনুযায়ী আমরা নির্ধারণ করব বেশি হলো লাভ হলো না ক্ষতি হলো। ক্রয় মূল্যের তাহলে এখানে ক্রয় মূল্যের উপর নির্ভর করছে লাভ অথবা ক্ষতি। এখন আমার এই লাভ ক্ষতির ক্ষেত্রে বা যদি ব্যাংকে আমি অনেক টাকা আমানত রাখি এবং সেটা বা যতটুকুই রাখবো না কেন কম অথবা বেশি, সেটার একটা নির্দিষ্ট রেট থাকে যে কত পার্সেন্ট আমাকে প্রতি 100 টাকার জন্য 1 বছর পরে কত করে পাবো। এটাকে বলা হয় বার্ষিক মুনাফার হার। বার্ষিক মুনাফার হার অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফা, এটাকে বলা হয় বার্ষিক মুনাফার হার। ভাঙলে হবে 100 টাকায় 1 বছরে, 100 টাকায় 1 বছরের মুনাফাকে বলা হবে বার্ষিক মুনাফার হার। এই মুনাফার হারটা বিভিন্ন রকম হতে পারে, এক এক সময় এক এক রকম হয়, এক এক ব্যাংকে এক এক রকম হয়, চেঞ্জ হয়, এটা কমতে পারে বাড়তে পারে। তাহলে এর উপর ডিপেন্ড করে আমাদের টোটাল মুনাফাটা পাওয়া যাবে। তো এই অধ্যায়ের কিছু প্রশ্ন আমরা সূত্র দিয়ে করব। আজকে আমরা সূত্র ছাড়া যে সমস্যাগুলো আছে সেগুলো আগাবো, নেক্সট ক্লাসে আমরা সূত্র দিয়ে শুরু করব। দেখো, আমি অনুশীলনীতে যাচ্ছি। অনুশীলনী 2-এর 1 সবাই আশা করি তোমাদের বারবার প্রতি ক্লাসে আমি বলি যে তোমাদের বই হাতে থাকবে, খাতা হাতে রাখবে, কলম সাথে রাখবে। আমি যখন বলবো বা কিছু বোঝাবো, যদিও তোমাদের এই ভিডিও ক্লাসটা বারবার তোমরা দেখতে পারো, তারপরেও চেষ্টা করবে যে যত দ্রুত ক্যাচ করা যায় বা বেশি তোমার ক্লাস দেখতে পারো, একটা নিয়েই সময় নষ্ট না হয় সেজন্য খাতায় লিখে ফেলবে। বই সামনে থাকবে, মিলিয়ে দেখবে বইয়ের সাথে। অবশ্যই তোমরা খাতায় লিখে ফেলবে। এটা হচ্ছে অনুশীলনী 2-এর 1, পৃষ্ঠা হচ্ছে 18। পৃষ্ঠা হচ্ছে 18। 1 নম্বর যে প্রবলেমটা আছে খেয়াল করো। প্রশ্নটা হলো, একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20%, খুচরা বিক্রেতার
20% লাভ হয়, মানে দুজনেরই লাভ হয় 20% করে। দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তোমাকে আগে বিষয়টা বুঝতে হবে এখানে কি দেয়া আছে, কি চেয়েছে। খেয়াল করো, পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা, আগের দুটো শব্দ সম্পর্কে তোমাকে ধারণা নিতে হবে। খুচরা বিক্রেতা হলো আমরা যখন দোকান থেকে আমরা ক্রেতারা যখন 1 পিস 2 পিস কিনি কোনো দ্রব্য, আমরা হচ্ছে খুচরা বিক্রেতা। আর দোকানদার যখন দোকানে তার মাল উঠায় তখন কিন্তু 1-2 পিস না উঠিয়ে সে কী করে 100-200 পিস কোনো মাল, সেটা মনে করো শ্যাম্পু হতে পারে, সাবান, পেস্ট, যে কোনো দ্রব্য, যে কোনো পণ্য, সে কি অনেকগুলো একসাথে কিনে। সে যার কাছ থেকে কিনলো সে হচ্ছে পাইকারি বিক্রেতা। তাহলে পাইকারি বিক্রেতা বিক্রি করলো দোকানদারের কাছে, দোকানদার বিক্রি করলো আমার কাছে। তাহলে আমরা হচ্ছি ক্রেতা আর দোকানদার হচ্ছে খুচরা বিক্রেতা। আর যার কাছ থেকে অনেকগুলো একসাথে কিনছে সে হচ্ছে পাইকারি বিক্রেতা। প্রশ্ন হলো, দেখো এখানে দেয়া আছে হচ্ছে পাইকারি বিক্রেতা যখন দোকানদারের কাছে বিক্রি করেছিল তখন 20% লাভে বিক্রি করেছিল। মানে পাইকারি বিক্রেতা দোকানদারকে 100 টাকার যতটুকু জিনিস সেটা 120 টাকা তার কাছে বিক্রি করেছে, অর্থাৎ প্রতি 100 টাকার জন্য সে 20 টাকা বেশি পেয়েছে। কে? পাইকারি বিক্রেতা। কার কাছে বিক্রি করলো? খুচরা বিক্রেতার কাছে। যখন খুচরা বিক্রেতা আমার কাছে বিক্রি করলো সে তখন আরও বেশি, অর্থাৎ আরও 20% লাভে বিক্রি করলো। এখন যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য, অর্থাৎ আমি একটা দ্রব্য কিনেছি দোকান থেকে 576 টাকায়, তাহলে খুচরা বিক্রেতা আমার কাছে বিক্রি করলো যেটা, সেটা খুচরা বিক্রয় মূল্য কত? 576 টাকা। প্রশ্ন হলো পাইকারি ক্রয় মূল্য কত? অর্থাৎ পাইকারি যে 100 বা 150 বা 200 পিস অথবা বেশি সংখ্যক দোকানদারকে দিল, সে কিনেছিল কত টাকায়? সে কিনেছে কার কাছ থেকে? নির্মাতার কাছ থেকে, অথবা কারখানা থেকে, অথবা যেখানে উৎপাদন হয় সেখান থেকে। অর্থাৎ পাইকারি বিক্রেতা কিনেছিল কত টাকা, এটা হচ্ছে এখানে প্রশ্ন। তাহলে সবাই কিন্তু 20% লাভে, মানে পাইকারি আর খুচরা কিন্তু 20% লাভেই বিক্রি করে। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে অর্থাৎ খুচরা বিক্রেতা থেকে যাব পাইকারির কাছে, মানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যকে ব্যবহার করে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যকে বের করব, অর্থাৎ কত টাকায় সে কিনেছিল। আবার খুচরা বিক্রেতার ক্রয় মূল্যকে কাজে লাগিয়ে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, অর্থাৎ পাইকারির বিক্রয় মূল্য মানে সে কার কাছ থেকে পাইকারি ক্রয় মূল্যটাকে বের করব। দেখো আমরা ধাপে ধাপে আগাবো। প্রথমে দেখো 20% যেটা মুনাফায় আছে, 20% যে লাভ করেছিল সেটাকে আমরা ভেঙে দিব। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, লাভ হলে টাকার পরিমাণ কি হবে? বেড়ে যাবে। বেড়ে গেলে হবে যোগ। দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হলো 120 টাকা। প্রথম ক্ষেত্রে খুচরা বিক্রেতাকে যদি নিয়ে আসি, সে আমার কাছে একটা দ্রব্য 120 টাকায় বিক্রি করেছে, কিন্তু কিনেছিল 100 টাকায়। আমাদের এখানে যে 576 টাকা দেয়া আছে খুচরা বিক্রয় মূল্য, মানে কি? খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে আমরা এই বিক্রয় মূল্যটা আগে লিখে ক্রয় মূল্য পরে লিখব, অর্থাৎ খুচরা বিক্রেতার ক্রয় মূল্য বের করব। সে কারণে যেটা বের করব এটা কোথায় বসবে? ডান পাশে থাকবে। তাহলে আমরা এখানে ঘুরিয়ে লিখব যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য ছিল কত? 100 টাকা। বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য 100, নিচে হবে 120। আচ্ছা, বিক্রয় মূল্য যদি 576 টাকা হয় তাহলে ক্রয় মূল্য অর্থাৎ খুচরা বিক্রেতা কত টাকা দিয়ে কিনেছিল আমরা সেটা বের করব। নিচে হচ্ছে 120। এবার কাটাকাটি তোমরা খেয়াল করবে, এই জায়গায় তোমাদের ভুল হয়, তোমরা বুঝতে পারো না কোনটা কাটবা। আমরা প্রথমে যখন দুইটা উপরে এবং নিচে শূন্য দেখব, একটা করে শূন্য কমন আছে, তাহলে 10 দিয়ে কাটি। 10 10 100, 12 10 120, 12 দিয়ে যদি কাটি এটাকে 4 12 48, হাতে থাকে হচ্ছে 2 9 8 6 96, 8 12 96।
তাহলে কত হলো 480 টাকা। তার মানে হলো খুচরা বিক্রেতা যে দ্রব্যটা আমার কাছে বিক্রি করেছে 576 টাকায়, সে এই দ্রব্যটা কিনেছিল 480 টাকায়। তাহলে এই 480 টাকায় খুচরা বিক্রেতা কিনেছিল, কার কাছ থেকে কিনেছিল? পাইকারি বিক্রেতার কাছ থেকে। অর্থাৎ এটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তাহলে আমরা লিখব, সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। কত টাকা? 480 টাকা। খেয়াল করো, পাইকারি বিক্রেতা বিক্রি করেছে, পাইকারি বিক্রেতা বিক্রি করেছে কার কাছে? খুচরা দোকানদারের কাছে। পাইকারি বিক্রেতা বিক্রি করছে আর খুচরা বিক্রেতা তার কাছ থেকে কিনে নিয়েছে, তাই ক্রয় মূল্য কত টাকা? 480 টাকা। এই যে পাইকারি বিক্রেতা বিক্রি করলো 480 টাকায়, তাহলে সে নিশ্চয়ই আরও কম টাকায় কিনেছে। কত টাকা কিনেছে আমরা সেটাই বের করব। কিন্তু পাইকারি বিক্রেতাও কিন্তু 20% লাভেই বিক্রি করছে, অর্থাৎ সে যে 480 টাকায় বিক্রি করেছে আসলে তার মূল্য আরও কম ছিল। কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে? 20%, অর্থাৎ 100 টাকার দ্রব্য 120 টাকায় বিক্রি করেছে। তাহলে আমরা লিখব, দ্বিতীয় ক্ষেত্রে %20 লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে, আমরা তো এর আগে এটা ভেঙে দেখিয়েছি, দেখো এই লাইনটাই সরাসরি বসিয়ে দিব, 120 টাকা। এবার খেয়াল করো, আমার এখানে আছে কি? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আছে, বের করব ক্রয় মূল্য। ক্রয় মূল্য বের করতে হলে ক্রয় মূল্য ডান পাশে থাকবে, তাহলে আমরা লিখব বিক্রয় বামে লিখে আর ক্রয়টাকে ডানে লিখব। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/120। বিক্রয় মূল্য যদি হয় 480 টাকা, অর্থাৎ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা বসিয়ে আমি তার ক্রয় মূল্যটা বের করব। বেড়ে গেছে তাহলে কি গুণ হবে, অর্থাৎ উপরে বসবে, নিচে হচ্ছে 120। প্রথমে তুমি 10 দিয়ে কাটো, প্রথমে 10 10 100, 12 10 120, 12 দিয়ে 48কে কাটলে 4 12 48, একটা শূন্য আছে সাথে, 400 টাকা। তাহলে পাইকারি বিক্রেতা দেখো ক্রয় মূল্য মানে কিনেছিল 400 টাকায় কিন্তু বিক্রি করছে 480 টাকায়। কার কাছে? খুচরা বিক্রেতার কাছে, অর্থাৎ দোকানদারের কাছে। সে আবার আমার কাছে বিক্রি করেছে কত? 576 টাকায়। তাহলে সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা, এটাই হবে উত্তর। একটু দেখে নাও যে কথাগুলো বললাম, তাহলে তোমাকে যদি প্রথমবার বুঝতে সমস্যা হয় তোমরা আবার দ্বিতীয়বার দেখে এটা সহজে দেখে প্রশ্নটা আগে পড়তে হবে। প্রথম কাজ তোমাকে অবশ্যই প্রশ্নটা পড়তে হবে, বোঝার চেষ্টা করতে হবে যে এখানে কি কি দেওয়া আছে, কি কি কথা ওখানে মান দেওয়া আছে, সেটা বোঝার পরে কি কি বের করতে হবে বা কি বের করতে বলা হয়েছে সেটাও তোমাকে ধরতে পারতে হবে। তাহলে যেটা দেওয়া আছে সেটাকে ব্যবহার করে কিভাবে যেই মানটা আমি বের করব সেদিকে কিভাবে যাব, এটা তোমার আগে থেকে প্র্যাকটিস করে প্রশ্ন বুঝে প্র্যাকটিস করবা, না বুঝে না, প্র্যাকটিস করে করে তোমাকে শিখতে হবে। এরকম অনেকগুলো করলে তুমি বুঝতে পারবা যে সহজে কীভাবে করা যায়। তো এই প্রশ্নগুলো যদি তুমি ভালো মতো বুঝে নিজে করো
প্র্যাকটিস করো, তাহলে তোমার বোর্ড পরীক্ষায় কিন্তু কোনো প্রশ্নই হুবহু আসবে না, কিন্তু মেন বইটা না করলে তুমি কোনো কোশ্চেনের আনসার করতে পারবে না, কারণ মেন বইটা হচ্ছে তোমার ভিত্তি, এটার উপর বেস করে মানে এটাকে ব্যবহার করে তুমি অন্য প্রশ্নগুলো সমাধান করতে পারবে। এই জন্য মূল বইটা ভালো মতো আগে করবে, সেটা করার জন্য তোমাকে প্রশ্ন বুঝতে হবে, তারপরে সমাধান করতে হবে। প্রশ্ন না বুঝে শুধু সমাধান করলে কিন্তু হবে না, পারবে না, কদিন পরে ভুলে যাবে কি করে হয়েছিল। দেখো এরপরের প্রশ্ন যেটা আছে 2 নাম্বারটা তোমরা ক্লাস 7-এও করেছো। একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করে 5% ক্ষতি হলো। তার মানে হলো কি, এইটুকু দিয়ে আমি কি বুঝি, একজন দোকানদার ডাল বিক্রি করছে 2375 টাকায়, এতে তার 5% ক্ষতি হয়েছে, মানে 100 টাকার যতটুকু ডাল ছিল সেটা তাকে 5 টাকা কমে, অর্থাৎ প্রতি 100-তে 95 টাকা, অর্থাৎ প্রতি 100-তে 5 টাকা করে কমে গেছে, এতে তার ক্ষতি হয়েছে 5%। এখন প্রশ্ন হলো ওই ডাল সে কত টাকায় বিক্রি করলে তার 6% লাভ হতো, কত টাকায় বিক্রি করলে তার ক্ষতি পুষিয়ে আরও প্রতি 100 টাকার ডাল সে 106 টাকায় বিক্রি করতে হবে, সেটা হচ্ছে প্রশ্ন। তার মানে কত টাকায় বিক্রয় করলে, অর্থাৎ তোমাকে বিক্রয় মূল্যটা এখানে বের করতে হবে। এই অঙ্কটা তোমাদের ক্লাস 7-এও ছিল এই টাইপের। দেখো তাহলে আমার 2 নাম্বারটা করে দিচ্ছি, অনেকে হয়তো ভুলেও গেছো বা ক্লাস মনে আছে কিনা খেয়াল করো। প্রথমে ক্ষতির অংশটা দিয়ে আমরা এখান থেকে ডালের বিক্রয় মূল্য দেওয়া আছে, আগে বের করি যে ডাল কিনেছিল কত টাকায়, সে যে 2375 টাকায় বিক্রি করলো তার ক্ষতি হইলো, আগে আমরা দেখি সে প্রথমে কিনেছিল কত টাকায়। আমরা লিখব 5% ক্ষতিতে, এই কথাটা আমরা আগে ভেঙে লিখব যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 5 এত টাকা সমান 95 টাকা। তাহলে আমরা এখানে বিক্রয় মূল্য পেলাম ক্রয় মূল্যকে নিয়ে, অর্থাৎ 5%কে ভেঙে দিয়ে এটা পেলাম। আবারও বলছি 2375 টাকা হচ্ছে ডালের বিক্রয় মূল্য, আমাকে জানতে হবে 2375 টাকায় যে ডাল বিক্রি করলো কিনেছিল কত টাকায়। তাহলে ক্রয় মূল্য বের করতে হলে আমরা এটা ঘুরিয়ে ডান পাশে ক্রয় মূল্য লিখব। সুতরাং ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100/95। আচ্ছা, বিক্রয় মূল্য যদি 2375 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? দেখো 1-এর চেয়ে 2375 বড়, তাই বেড়ে গেলে গুণ, আর যখন কমে যাবে তখন হবে ভাগ, যেমন এখানে কমে গিয়েছিল তাই ভাগ হয়েছিল। আচ্ছা, এখন আমরা কাটাকাটি করব। ক্যালকুলেটর তোমরা ব্যবহার করতে পারো, তবে অবশ্যই 100 ms-এর উপরে নিবা না। অনেক সময় বোর্ড পরীক্ষায় 100 ms-এর উপরে নিলে ওটা ইউজ করতে দেয় না, এজন্য তোমরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করবে, তাড়াতাড়ি পেরে যাবে। আচ্ছা, যদি আমরা 5 দিয়ে দেই, 5 20-এ 100, 5 17, 5 19-এ 95, 5 19-এ 95। আচ্ছা, আমি 19 দিয়ে যদি 2375-কে ভাগ দেই, 4 7, 19 দুগুণে হচ্ছে 38, 8 আছে 17 হবে 9, হাতে 1, 5 5 19-এ 95। তার মানে 19 দিয়ে যদি ভাগ দেই তাহলে কত হবে? 125। 125 দুগুণে 250 আর একটা 0। দেখো আমরা কি পেলাম, তাহলে যেই ডালটা বিক্রি করেছিল 2375 সেটা কিন্তু কিনেছিল 2500 টাকায়, তার মানে ক্রয় মূল্য বড় ছিল, বিক্রয় মূল্য কম ছিল, সে কারণেই তার ক্ষতি হয়েছে। এখন যদি সে 6% লাভ করতে চায় তাহলে কত টাকায় বিক্রি করবে? তাহলে আমরা 6% লাভকে একইভাবে ভেঙে দিব 6% লাভে। এই কথার মানে কি? ভেঙে দিলে কি হবে?
ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 6 টাকা সমান 106 টাকা। দেখো আমরা এখন কি পেয়েছি, ডালের ক্রয় মূল্য পেয়ে গেছি, এটাকে ব্যবহার করে বিক্রয় মূল্য বের করব। তাহলে আমরা বিক্রয় মূল্য আমাদের ডানে আছে, তাহলে ডানেই থাকবে। আমরা লিখব কি, এটাকে আবার ক্লিয়ার করে লিখছি, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হচ্ছে 106 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 106 আর নিচে যাবে 100। তাহলে ক্রয় মূল্য কত টাকা আমরা পেয়েছি? 2500 টাকা। একশো দিয়ে 2500কে কাটলে কত হবে? 25। 106কে 25 দিয়ে গুণ করতে হবে। 5 6 30 0, 3 5 1 5, 6 2 12, 2 হাতে 1, 2 1 2, 0 5 6, 2650 টাকা। উত্তর হলো, তার মানে সে যদি 2500 টাকার ডালকে 2650 টাকায় বিক্রি করতে পারত, তাহলে তার ক্ষতি তো হতোই না, তার 6% লাভ হতো। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, এখানে প্রত্যেকটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। তোমার এই মুনাফা অধ্যায়ে 2টা অনুশীলনী আছে, একটা হচ্ছে 2-এর 1, একটা হচ্ছে 2-এর 2। এই 2টা অধ্যায় মিলে একটা ফুল সৃজনশীল তোমার পরীক্ষায় আসবে। 10 নম্বরের একটা পুরো সৃজনশীল তোমার পরীক্ষায় আসবে। অতএব এটা প্রত্যেকটা অঙ্ককে তুমি খুব গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে যদি প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ পেরে যাবে, সমস্যা হবে না, প্রশ্ন যেরকমই আসুক না কেন। কারণ তুমি ধরতে পারলে যত চেঞ্জ করেই দেখ, তোমার জন্য কঠিন মনে হবে না। তাহলে তুমি এটা অবশ্যই খাতা কলম হাতে রাখবে, লিখে ফেলবে। আর তোমাদের অ্যাসাইনমেন্টের সময় নেক্সট ক্লাসে আমরা অ্যাসাইনমেন্ট দিব তোমাদের, এই যেগুলো করানো হবে তার উপর, এটাও মিস করবে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ।